অচিনপুর রাজ্যের রাজা বিক্রমের দুই রানীর বাচ্চা না হওয়ায় সব সময় হতাশ থাকত। নানান কারণে দুই রানীর সাথে খারাপ ব্যবহার করত রাজা বিক্রম। এই নিন মহারাজ আপনার খাবার। চলে যাও আমার চোখের সামনে থেকে। তোমাদের মুখ দেখতে যাওয়ার ইচ্ছা করছে না। তোমাদের দুই রানীর জন্য গ্রামবাসীরা আমাকে আতকুলা রাজা বলে। বড় রানীর সন্তান না হওয়ায় তোমাকে বিবাহ করলাম, কিন্তু তুমিও আমাকে হতাশ করলে ছোট রানী। মাঝে মাঝে এই রাজ্য ছেড়ে চলে যেতে ইচ্ছা হয় আমার। মহারাজ, আমাদের সন্তান হয় না, এতে আমরা কি করব বলুন? এমন হতাশ হবেন না, দেখবেন বিধাতা আমাদের ঘর আলো করে ঠিক সন্তান দিবেন। চুপ করো বড় রানী। বিধাতা সন্তান দিবেন তাই না? আজ 10 বছর ধরে সন্তানের জন্য অপেক্ষা করছি আমি। দূর হয়ে যাও তোমরা আমার চোখের সামনে থেকে। চল রূপালী, আমরা এখান থেকে চলে যাই। এখানে থাকলে মহারাজ আরো বেশি রেগে যাবেন। চল, আমরা আমাদের ঘরে যাই। বড় রানী সোনালী দেরি না করে ছোট রানী রূপালীকে নিয়ে তার কক্ষে যান এবং রূপালীকে নানানভাবে সান্ত্বনা দিতে থাকে। দিদি, আমি তো অনেক কবিরাজ দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, তুমিও তো কম চেষ্টা করনি। আমাদের সন্তান হয় না, এজন্য মহারাজ আমাদের এত অপমান করেন। দাসী, দাসী। জি রানীমা। কিছু খাবার নিয়ে এসো দেখি। ছোট রানী সকাল থেকে কিছু খায়নি। এভাবে রাগ করে বসে থাকলে শরীর খারাপ করবে। আচ্ছা রানীমা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নিন বড় রানী, এখানে নানান রকম ফল আছে যেগুলো ছোট রানী পছন্দ করেন। আমি আসি, কিছু দরকার পড়লে খবর দেবেন। নে ছোট, এবার এই ফলগুলো খেয়ে মুখে হাসি ফোটা দেখি। মহারাজ রেগে গেছেন, ওনার কথায় কিছু মনে করিস না। আমাদের তো মহারাজের কষ্টটা বুঝতে হবে, বল। এবার খা দেখি। তুমি একেবারে আমার মায়ের মতন দিদি। তুমি এত ভালো কেন? সতীনকে বুঝি কেউ এমন ভালোবাসে? তুই আমার সতীন মনে করলেও আমি তোকে বোন ভাবি রে। তোকে যেদিন প্রথম মহারাজ রাজমহলে এনেছিল সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, আমি কেঁদেছিলাম অনেক, কিন্তু পরে যখন তোর চেহারা দেখেছিলাম অনেক মায়া লেগেছিল আমার। তখন থেকে আমি তোকে বোন ভেবেছি। দিদি, বড় রানী, ছোট রানী, বড় বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না, তাহলে যে মরা ছাড়া কোনো উপায়ই থাকবে না আমার। এ কি দাসী, এমন করে কাঁদছো কেন? চোখের জল মুছে শান্ত হয়ে বলো দেখি কি হয়েছে তোমার। কিছু না বললে আমরা তোমাকে কেমন করে সাহায্য করব? আমার মেয়ের 2 দিন পর বিয়ে, অনেক টাকা খরচ। আমাদের তো জমি জায়গাও নেই যে সেটা বিক্রি করে আমার মেয়েকে বিয়ে দেব। ভাবছিলাম কারো কাছ থেকে ধার নিয়ে মেয়েটাকে বিয়ে দেব, কিন্তু ওই যে মানুষ একখান কথা বলে, অভাগা যেদিকে যায় সেদিকেই গঙ্গার জল শুকিয়ে যায়। কেউ ধার দিল নে রানীমা। খেদো না দাসী, তোমরা তো রাজ পরিবারের এক অংশ। তোমার কষ্ট দেখে আমরা কি বসে থাকতে পারি? এটা তুমি রাখো। এই হারটা বিক্রি করলে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে। এই চুড়িটা বিক্রি করে তোমার মায়ের জন্য কিছু গহনা আর ঘরের জিনিস কিনে দিও। সাবধান, মহারাজ যেন জানতে না পারে। লুকিয়ে নাও দেখি। বিধাতা আপনাদের মঙ্গল করুক, আপনাদের কোল আলো করে একটা সন্তান যেন দেন। আসি আমি রানীমা। মহারাজ, আপনার ঘোড়া আপনার জন্য অপেক্ষায় আছেন। কথা ছিল জঙ্গলে শিকারে যাবেন। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, চলো আমরা বেরিয়ে পড়ি। এই রাজমহলে থাকলে আমাকে 2 রানীকে সহ্য করতে হবে, তার থেকে জঙ্গলে শিকার ধরতে যাওয়া অনেক ভালো। এতে যদি আমার মনের কষ্টটা একটু কম হয়। মন্ত্রী চলো, আজ তুমি আর আমি যাব, প্রহরী নেব না।
এটা বলে রাজা ঘোড়ায় চেপে বেরিয়ে পড়েন শিকারের উদ্দেশ্যে, সাথে নেন মন্ত্রীকে। পথে রাজা বিক্রমকে গ্রামবাসীরা নানানভাবে অপমান করতে শুরু করে। এই সুমি, আটখোরা রাজা আসছেন, অন্যদিকে তাকিয়ে থাক, না হলে আজ সারাদিন না জানি কি কি অমঙ্গল হয়। হ্যাঁ, মন্দ কিছু বলিসনি। এই আতকুলা রাজা যতদিন এই রাজ্যে থাকবেন ততদিন রাজ্যে কোনো শুভ সংবাদ আসবে না। মহারাজ, ওদের কথায় কিছু মনে করবেন না, এমন কিছুই হয় না। বিধাতাই ঠিক করবেন মঙ্গল অমঙ্গল, আমরা তো সাধারণ মানুষ মাত্র। মন্ত্রী, আমার মনকে সান্ত্বনা দিয়ে কিছুই হবে না। গ্রামবাসীরা যা বলছেন সব সত্যি। জানি না আতকুলা নাম কবে ঘুচবে আমার। চলো যাই। আরে রে 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 রে। আরে রে 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 রে। ডাকাত সর্দার, আজ খাসা জিনিস পেয়েছি। দেখুন, গায়ে সব সোনার অলংকার। এই সব কিছু আমাদের লাগবে। এই ডাকাত, তোরা মনে হয় জানিস না উনি রাজা বিক্রম। ছেড়ে দে আমাদের, না হলে তোদের সবার গর্দান যাবে কিন্তু। আরে আমাদের কি গর্দান নিবে এই রাজা? আগে তোরা বেঁচে ফের এখান থেকে, তারপর না হয় আমাদের মারিস। এই, এদের শরীর থেকে সব গহনা খুলে এদের মেরে ফেল। ঠিক আছে সর্দার। ভয় পাবেন না মহারাজ, আপনার কিছুই হতে দেব না আমি। মহারাজ, মহারাজ, আপনি পালিয়ে যান। বেঁচে থাকলে আবার দেখা হবে। পালিয়ে যান, যান আপনি। না মন্ত্রী, তোমাকে এই ভয়ঙ্কর ডাকাতদের কাছ থেকে ফেলে আমি কিছুতেই কাপুরুষের মতো পালিয়ে যেতে পারবো না। মহারাজ, আপনি না থাকলে গোটা অচিনপুর রাজ্যের কি হাল হবে ভেবে দেখেছেন? দয়া করে আপনি পালিয়ে যান। আমি এদের দেখছি। তোমার কথা আমি রাখলাম মন্ত্রী, আমি চলে যাচ্ছি আমার প্রজাদের জন্য। রাজা পালিয়ে গেল, রাজারে ধর। মন্ত্রীকে মেরে কোনো লাভ নেই। রাজা বেঁচে থাকলে যদি আমাদের খুঁজে বের করেন। সর্দার, চিন্তা কইরেন না, ওরা আমাদের মুখ তো কেউ দেখেনি, চিনতে পারবে না। এই মন্ত্রী তো মনে হচ্ছে মারা গেছে। কথাটা মন্দ বলিসনি। চল, এবার আমরা আমাদের আস্থানায় যাই। ডাকাতরা তাদের আস্তানায় চলে যায়। মন্ত্রী জ্ঞান হারিয়ে জঙ্গলের ভেতরে পড়ে থাকে, আর রাজা বিক্রম কোনো মতে সেখান থেকে পালিয়ে জঙ্গলের ভেতর ছোট একটা কুটিরে আশ্রয় নেন। বাবা, বাড়িতে কি কেউ আছেন? আমি অচিনপুরের রাজ্যের মহারাজ। আমাকে একটু সাহায্য করবেন? জল। আরে, ইনি তো সত্যিই মহারাজ, কিন্তু উনি তো জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমাকে ওনাকে সুস্থ করে তুলতেই হবে। আগে কুটিরের ভিতর নেই মহারাজকে। জল খাবো, গলা শুকিয়ে গেছে। তোমরা ছেড়ে দাও ওকে, আমার যা আছে সব নিয়ে নাও। আমাকে বেরো না। ওনার তো খুব জ্বর। না, আমি গিয়ে একটু ওষুধ বানিয়ে খাইয়ে দিই। আলো বাহিরে এসে জঙ্গল ঘুরে ঘুরে কিছু লতাপাতা জোগাড় করে ওষুধ বানিয়ে রাজা বিক্রমকে খাইয়ে দেয়। এভাবে 2 দিন কেটে যায়। আলোর সেবায় মহারাজ বিক্রম সুস্থ হয়ে যান। কে তুমি মেয়ে? আর তোমার মা বাবা কোথায়? আমি এক হতভাগী মেয়ে, যার 3 কুলে কেউ নেই। আমি একাই থাকি। এ তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। আপনি এখন সুস্থ হয়ে গেছেন, এখন আপনি আসতে পারেন। এ তুমি কি বলছো? আমি তোমাকে এভাবে কিছুতেই একা রেখে যেতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। এসব কি বলছেন মহারাজ? আমার মতো এক গরিব বাবা মা মরা মেয়েকে আপনি বিবাহ করবেন? হ্যাঁ আলো, তুমি রাজি থাকলে
আমি তোমাকে আমার ছোট রানী করতে চাই। তোমার রূপ দেখে আমি মুগ্ধ। তাছাড়া আমার একটা সন্তানের বড় শখ। আমার মন বলছে তুমি পারবে আমাকে বাবা ডাক শোনাতে। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি আপনাকে আজই বিবাহ করতে চাই। এটাই তো চেয়েছিলাম। আমার কতদিনের ইচ্ছে আমি রানী হব, রাজ্য শাসন করব। বিধাতা আমার ইচ্ছেটাকে পূরণ করেছেন। কি ভাবছো আলো? চলো তাহলে আমার সাথে। রাজা বিক্রম আলোকে বিবাহ করে রাজপ্রাসাদে নিয়ে আসে, যা দেখে বড় দুই রানী খুব কষ্ট পায় এবং অবাক হয়ে রাজাকে জিজ্ঞাসা করেন, আপনি এটা কি করলেন? একবার জানানোর প্রয়োজন বোধ করলেন না? আমরা দুই রানী তো আপনার ভালোবাসার কমতি রাখিনি, কেন করলেন আবার বিবাহ? ছোট ছোট, শান্ত হ, মহারাজ কিন্তু রাগ করবেন। করুক মহারাজ রাগ, আমি এমন করে আবারও আমার স্বামীর ভাগ দেব অন্য কাউকে? কেন দিদি বলো, কেন একবার আমার কাছে উনি জিজ্ঞাসা করলেন না তিনি বিবাহ করবেন? যে সমস্ত নারী সন্তান প্রসব করতে অক্ষম, তাদের কাছে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন আমার নেই। এখন তোমরা এখান থেকে সরে যাও। আজ থেকে আলো এই রাজ্যের ছোট রানী। দাসী, ছোট রানীকে তার কক্ষে নিয়ে যাও। যথা আজ্ঞে মহারাজ। ছোট রানী, চলুন আমার সাথে। দাসীরা ছোট রানী আলোকে তার কক্ষে নিয়ে যান। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। ছোট রানী আলো ছিল খুব অহংকারী। সে বড় দুই রানীকে নিয়ে রাজার কাছে সব সময় নালিশ দিত। মহারাজ দেখেছেন, আমি গরিব, তার জন্য আপনার দুই রানী আমাকে একটু সহ্য করতে পারে না। সবসময় আমাকে অপমান করে, ছোট করে, নানাভাবে আমাকে মেরে ফেলতে চায়। কি বলছো তুমি ছোট রানী? আমি ঠিকই বলছি মহারাজ। কিছুক্ষণ আগে তো বড় রানী আর মেজ রানী আমার কক্ষের সামনে সাবানের ফেনা দিয়ে রেখে গেছে। পরে গিয়ে তো আমার মাজাতেই গেছে। ওরে বাবারে, কি ব্যথা! এত বড় সাহস বড় রানীর আর মেজ রানীর! তুমি আমার সাথে এসো ছোট রানী। মহারাজ, আপনি মেজোকে মারলেন কেন? কি দোষ মেজ রানীর? তুমি যদি বড় রানী না হতে, এই মারটা তোমার উপরে পড়তো। তোমরা বড় হয়ে কেমন করে ছোট রানীকে মারতে পারো? শেষে কিনা ছোট রানীর ঘরের সামনে সাবানের ফেনা রেখেছো তাকে তাকে মেরে ফেলার জন্য। কি বলছেন আপনি এসব মহারাজ? কেন বলছেন? কেন ছোটকে মারবো? আমি আর দিদি ওকে খুব ভালোবাসি। মহারাজ, ছোট মুখে একখান বড় কথা কই, আমার মনে হচ্ছে ছোট রানী মিথ্যা বলছে। বড় রানী মেজ রানী এমন কিছুই করতে পারে না মহারাজ। দেখেছেন মহারাজ, দেখেছেন? এখন আমাকে দাস দাসীরাও মিথ্যাবাদী বলছে। বলে আমি মিথ্যা কথা কেন বলবো? কেউ ভালোবাসে না আমাকে। আর কখনো এমন কিছু ছোট রানীর সাথে করলে তোমাদের দুজনকে শাস্তি পেতে হবে, এই বলে দিলাম। কিছু মনে করো না ছোট রানী, বড় রানীদের হয়ে আমি ক্ষমা চাইছি। বলো বলো কি চাই তোমার? আচ্ছা, আমি তোমাকে হীরার নেকলেস গড়িয়ে দেব। এবার তো হাসো। আপনি খুব ভালো মহারাজ। এমন করে তোদের দুই রানীর থেকে সবকিছু কেড়ে নেব, যেমন করে রাজাকে কেড়ে নিয়েছি। আমি গেলাম তবে ছোট রানী, রাজ দরবারে কিছু কাজ আছে আমার। এই ছোট লোক, তোকে আমাকে স্পর্শ করতে কে বলেছে? তুই জানিস না আমি রাজ্যের ছোট রানী? মহারাজ আমার কথায় ওঠেন বসেন, আর কখন আমার সম্পর্কে কথা বলতে গেলে ভাববি। জি ছোট রানী, আপনি যা বলবেন তেমন ভাবে বলবো। এই দাসী, এটা কি করলি তুই? আমার সুন্দর শাড়িটা চোখের জল ফেলে নষ্ট করলি। এই শাড়ি আমি আর পরবো না। ধ্যাৎ, ভালো লাগে না। কি হয়েছে দাসী, তুমি এমন করে কাঁদছো কেন? গালও তো লাল হয়ে গেছে। রানীমা, আপনাদের পক্ষে কথা বলায় ছোট রানী মেরেছে, অনেক বকেছে। জানেন, আমার চোখের জল তার শাড়িতে পড়েছে,
এজন্য নাকি সে সেই শাড়িই আর পরবে না, এটা বলেও মেরেছেন তিনি। ছোট রানী খুব অহংকারী। কি করব বলো, মহারাজকে বললে তো আমাদের কথা বিশ্বাস করে না। ছোট রানীর অহংকার দিন দিন বেড়েই চলেছে। মহারাজ তো আমাদের ভুলেই গেছেন। মন খারাপ করিস না, দেখবি বিধাতা একদিন সব ঠিক করে দিবেন। দাসী, তুমি কষ্ট পেও না, দেখবে মহারাজ আবার আগের মতো হয়ে যাবে। রানীমা, ছোট রানীর এত অত্যাচার মহারাজ কেন দেখতে পান না বলুন তো দেখি? আমার মনে হয় ছোট রানী মহারাজকে বশ করেছে। আমাকে তো সকালে মেরে পিঠে দাগ করে দিয়েছে। মহারাজ সব দেখেও চুপ ছিল। মন খারাপ করিস না, এখানে কিছু টাকা আছে, দুজনে ভালো শাড়ি কিনে এখন কাজ কর। কি মন্ত্রী, আজ কতদিন হয়ে গেল ছোট রানীকে বিবাহ করেছি, কিন্তু ছোট রানীও যে সন্তান দিতে ব্যর্থ হলো। মহারাজ, গহীন জঙ্গলের এক পাহাড়ের একটা সাধু আছে যে আপনার সমস্যার সমাধান দিতে পারে। সেদিন ডাকাতরা আমাকে জঙ্গলে ফেলে রেখে যাওয়ার পর ওই সাধু বাবা আমার প্রাণ বাঁচিয়েছিলেন, না হলে তো আমি এতদিনে মরে পড়ে থাকতাম ওই জঙ্গলে। সত্যি সত্যি বলছো তুমি মন্ত্রী? আমি যাব সেই পাহাড়ের কাছে যেখানে সাধু বাবা আছেন। চলো চলো আমার সাথে তুমি মন্ত্রী। রাজা দেরি না করে মন্ত্রীকে সাথে নিয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে গহীন জঙ্গলে। সেখানে সাধু বাবা আছেন। অনেক খোঁজার পর রাজা ও মন্ত্রী সেই পাহাড় দেখতে পায়। মহারাজ, এই মনে হয় সেই পাহাড়। ওই দেখুন একটা গুহা। সাধু বাবা মনে হয় ওই গুহার ভেতরে আছেন। চলুন ভেতরে যাই। মন্ত্রী, তুমি রাজাকে এনেছো, তাই তো? জি সাধু বাবা। মহারাজ, আপনি কেন এসেছেন আমি জানি। আপনার মনের সব কষ্ট আমি দেখতে পাচ্ছি। সাধু বাবা, আপনি কেমন করে জানলেন আমি এসেছি? আপনি তো চোখ বন্ধ করে আছেন। আমি জানি মহারাজ, আপনি সন্তান লাভের জন্যই আমার কাছে এসেছেন। সাধু বাবা, দয়া করে আমার একটা সন্তানের ব্যবস্থা করে দিন। আমি সন্তান দেওয়ার মালিক নই মহারাজ, আপনি বিধাতার উপর ভরসা রাখুন। আমি শুধু মাধ্যম মাত্র। আমি শুনেছি আপনার 3টি রানী রয়েছে, আর তারা সবাই সন্তান প্রসবের অক্ষম। হ্যাঁ সাধু বাবা, আপনি ঠিকই শুনেছেন। শুনুন মহারাজ, এই সাদা বালির মাঝে 3 রানীর হাত কেটে 1 ফোঁটা করে রক্ত দিতে হবে। ঠিক 1 সপ্তাহ পরে এই বালির মাঝে একটি ফুল ফুটবে। সেই ফুলের নির্যাস 3 রানীকে খাওয়াতে হবে। এরপর 3 রানীর মাঝে যে কোনো একজন অন্তঃসত্ত্বা হবে। সাধু বাবা, যদি একজন রানী গর্ভবতী হয় তাহলে বাকি দুজনের কাজ কি? শুনুন তবে, আপনার 3 জন স্ত্রীকেই অংশগ্রহণ করতে হবে, কারণ তাদের 3 জনের অংশ এক সন্তানের ভেতরেই হবে। আর একটা কথা। কি কথা সাধু বাবা, বলুন। একটা সন্তানের জন্য আমি সব করতে রাজি, যা আপনি বলবেন। এই একটা সন্তানের জন্য আজ আমি আতকুলার রাজা। গ্রামবাসীরা আমার মুখ দেখতে চায় না পর্যন্ত। মন খারাপ করবেন না মহারাজ, আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে এবার। শুনুন, যেদিন আপনার গর্ভবতী রানীর প্রসব বেদনা শুরু হবে, সেই দিন বাকি 2 রানীরও একই সমান প্রসব বেদনা হবে। যে মায়ের পেট থেকে সন্তান জন্ম নেবে, সে যতটা কষ্ট পাবে সেই একই সমান কষ্ট বাকি 2 রানীও পাবে। 3 মায়ের কষ্টের বিনিময়ে একজন রাজকুমার অথবা একজন রাজকুমারী জন্ম নেবে। সাধু বাবা, এটাও কি সম্ভব?
সবই সম্ভব বাবা, এছাড়া আর কোনো উপায় নেই। এক সন্তান 3 জনার রক্তেই তৈরি হবে, তাই সবার তার প্রতি একই টান থাকবে। এমনকি সেই সন্তান তার 3 মাকে সমান ভালোবাসবে। ধন্যবাদ সাধু বাবা, আমরা তবে আজ আসি। আপনার কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকব। সাধুর কাছে ধন্যবাদ জানিয়ে সেই সাদা বালি সাথে করে নিয়ে প্রাসাদে ফিরে আসে রাজা ও মন্ত্রী, এবং তারা 3 রানীকে সব কথা খুলে বলেন। মহারাজ, আমরা আপনার কথায় রাজি। আপনি যা বলবেন আমরা তাই করব। এতে যদি বিধাতা আমাদের মা হবার স্বাদটা পূরণ করেন। দিদি ঠিক বলেছেন মহারাজ। দাসী একটা ছুরি নিয়ে এসো, সাদা বলির উপর আমরা 3 রানীর রক্ত দেব। কিন্তু এই বালির ওপর আমি রক্ত দেব না। আমি চাই আমার এক সন্তানের পৃথিবীতে আসুক। তোমাদের সাথে এই সাদা বালুতে রক্ত দিলে যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়। ছোট রানী, বড় 2 রানী এমন খারাপ নয়। সাধু বাবা তো বলেছেন আপনাদের 3 জনেরই রক্ত বইবে আপনাদের সন্তানের শরীরে। মা হয়ে কি কেউ তার সন্তানের ক্ষতি করতে পারে বলুন? তুমি চুপ করো। এত কথা তোমাকে কে বলতে বলেছে? প্রহরী প্রহরীর মতো থাকবে। মহারাজ, আপনার খুশির জন্য আমি রক্ত দিতেও রাজি। দাসী, তোমরা এই ফুলের নির্যাস 3 ভাগ করে 3 রানীকে দাও। তোমরা 3 জন ফুলের নির্যাসটুকু খেয়ে নাও। দেখি বিধাতা কার কোলে আমার বংশধর পাঠান। ঠিক আছে মহারাজ, আমি 3 ভাগ করে 3 রানীকে খাইয়ে দিচ্ছি।